আজকে আমরা দেখব প্রথমে যে অ্যালকানিটি কি। অ্যালকানিটি হচ্ছে একটা ধর্ম বা একটা অবস্থা, যেই অবস্থার মাধ্যমে আমরা পানির মধ্যে যদি অ্যাসিড থাকে সেই অ্যাসিডগুলোকে নিরপেক্ষ করে ফেলতে পারি। সবচেয়ে সহজ ভাষায় যদি আমি বোঝাই আপনাকে, যে আমরা প্রথমে দেখেছিলাম যে পিএইচ পিএইচ এর মান আমরা দেখেছিলাম 0 থেকে 14 পর্যন্ত। এক্ষেত্রে 0 হচ্ছে একেবারে খুব কঠিন যে অ্যাসিডগুলা এগুলা, এবং এগুলা মারাত্মক অ্যাসিড যেগুলাতে হাত দিলেই পুড়ে যাবে বা হাতের কাছে কাছে আসলে পুড়ে যাবে এরকম অ্যাসিড। আর যখন 14তে চলে যাবে সেক্ষেত্রে সেগুলো হবে অ্যালকাইন বেস, অর্থাৎ ক্ষারত্ব। তো 7 হচ্ছে নিরপেক্ষ। এখন আমি পিএইচ দিয়ে বুঝতে পারলাম যে এই পানিগুলোর মধ্যে যেই কন্টেন্টগুলো আছে, বিভিন্ন রকম কন্টেন্ট আছে, বা এটা পানি না হয়ে অন্য একটা তরল পদার্থ হতে পারে। তো সেইটা অ্যাসিডিক নাকি অ্যালকাইন বেস, অর্থাৎ সেটা ক্ষারীয় নাকি অম্লীয়। তো এইটা আমি বুঝতে পারলাম, কিন্তু এইটা যে কতটুকু অ্যাসিডিক বা এইটার যে সক্ষমতা কতটুকু অ্যাসিডকে নিরপেক্ষ করে ফেলার, এইটা তো আমি বুঝতে পারলাম না। শুধুমাত্র আমি বুঝলাম যে এইখানে 7 আছে মানে এটা নিরপেক্ষ, 5 আছে মানে এটা একটু বেশি অ্যাসিডিক, আর এটা 9 আছে মানে এটা মোটামুটি অম্লীয়, সরি ক্ষারীয়। এইটা আমি বুঝতে পারলাম, কিন্তু এর মধ্যে কতটুকু আছে সেটা তো আপনি বুঝতে পারলেন না। এই যে কতটুকু কি আছে এইটা বোঝার জন্য আপনাকে অ্যালকানিটি টেস্ট করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে পানির মধ্যে যদি অ্যাসিডিক উপাদান থাকে বা পানিটা যদি অ্যাসিডিক হয়, তাহলে সেই অ্যাসিডকে নিরপেক্ষ করার জন্য আমি যদি কোনো যৌগ এর মধ্যে মিশাই, তাহলে কতটুকু মিশাইতে হবে, এবং আমার পানিটা যদি হয় অ্যালকানিটি বেজ হয়, সেটা কতটুকু অ্যালকানিটি বেজ সেটা বোঝার জন্য আমাকে যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে অ্যালকানিটি টেস্ট। ধরেন আপনাকে বলা হয়েছে যে আপনি একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। এই রাস্তার মাঝখান থেকে ডান দিকে যদি আপনি হাঁটেন, তাহলে এই রাস্তার এই দিকে আছে বালি। আর যদি রাস্তার ডান দিকে পরিবর্তে বাম দিকে হাঁটেন, তাহলে এইদিকে ইটের খোয়া দেওয়া আছে। তো এখন আপনাকে বলা হয়েছে যে এখান থেকে আপনি 5 ফিট যদি ডানে যান, তাহলে আপনি পাবেন আস্তে আস্তে ঘনত্ব বেশি পাবেন। যে যদি আপনি 5 ফিটের সাথে 1 ফিট আগান, তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি ঘনত্ব হবে। তারপর আরো বেশি যাবেন, তখন আরো ঘনত্ব হবে। যেমনটা হয় যে পানির মধ্যে যদি কোনো কিছু মিশিয়ে আমি রেখে দিই, তাহলে আস্তে আস্তে ওপরের দিকে ঘনত্ব কমতে থাকে এবং নিচের দিকে ঘনত্ব বাড়তে থাকে। তো এরকম যদি আপনাকে বলা হয়, তাহলে আপনি বুঝলেন যে এইগুলোর ঘনত্বটা কম বেশি আছে। আমি 5-এর ঘরে আছি মানে ঘনত্ব অনেক বেশি আছে, আমি 1-এর ঘরে আছি মানে ঘনত্ব কম আছে। কিন্তু এই যে ঘনত্বটা তৈরি হয়েছে, এইটা কি পরিমাণ পদার্থের মাধ্যমে ঘনত্বটা তৈরি হয়েছে সেটা তো আপনি বুঝতে পারতেছেন না। যেমন আমরা বলেছিলাম যে 1 ppm, 2 ppm, 3 ppm, এভাবে বয়লারের মধ্যে 1500 থেকে 3500 ppm টিডিএস থাকবে। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই পানির মধ্যে 1 টন পানির মধ্যে 1500 ppm অন্য কোনো একটা পদার্থ আছে, সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু পানির পিএইচ দিয়ে আমি বুঝতে পারলাম কি, যে এইটা অ্যাসিডিক কম বা বেশি, এটা ক্ষারীয় কম বা বেশি। কিন্তু যদি এটা বুঝতে চাই যে এটা কি পরিমাণ ক্ষারীয়, তখন আমাকে বুঝতে হবে এই অ্যালকানিটি টেস্টের মাধ্যমে। অ্যালকানিটি মূলত তৈরি হয় 3টা উপাদানের মাধ্যমে বা 3টা ক্ষারীয় আয়নের মাধ্যমে। এগুলো হচ্ছে হাইড্রোক্সাইড, কার্বনেট এবং বাইকার্বনেট। হাইড্রোক্সাইডটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন যে বা যেটার মাত্রা অনেক বেশি, সেটাকে বলা হয় হাইড্রোক্সাইড, বা নেগেটিভ আধান দিয়ে যেগুলো তৈরি হয় মূলত সেগুলোকে বলা হয় হাইড্রোক্সাইড ক্ষারীয়। তারপরে আছে কার্বনেট, বাইকার্বনেট। আমরা এর আগে যেমনটা দেখেছিলাম যে সোডিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে যে ক্যালসিয়াম বাইকার্বনেট, ওইগুলা দিয়ে কি হয় বয়লারের, যে গত ক্লাসে শিখেছিলাম ওই রকম এইখানেও মূলত যদি পানির মধ্যে কার্বনেট থাকে, বাইকার্বনেট থাকে, হাইড্রোক্সাইড থাকে, তাহলে এই ক্ষেত্রে পানিগুলা অ্যালকাইন বেজ হবে। তো এখন আসি, এই যে ক্ষারীয় হচ্ছে বা অ্যালকানিটি বেজ হচ্ছে, এগুলো আমাদের বয়লারের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে। অবশ্যই তো প্রভাব আছে, জন্য এগুলো আমাদেরকে জানতে হবে। এই ক্ষেত্রে যদি পানিটা অত্যাধিক ক্ষারীয় হয়, কোনো কোনো ক্ষেত্রে ক্ষারীয় পদার্থগুলো আমরা বয়লারের মধ্যে ব্যবহার করি, যেন আমাদের বয়লারে যদি অ্যাসিডিক হয়ে যায় পানি, অর্থাৎ পিএইচ এর মান যদি কমে যায়, সেই ক্ষেত্রে পিএইচ কে বাড়ানোর জন্য এই অ্যালকানেটিভ বেস কিছু কেমিক্যাল আমরা ব্যবহার করি।
কিন্তু অ্যালকানিটির পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় বা খুব কম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বয়লারের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে। এই ক্ষেত্রে অ্যালকানিটি যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কস্টিক এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। এই ক্ষেত্রে এই যে ইয়াগুলো আছে, অ্যালকানিটিগুলো আছে, এরপরে ক্র্যাক তৈরি করতে পারে বয়লারের ভিতরে, মেটালের যে ফাটল তৈরি করা, এই ধরনের ফাটল তৈরি হতে পারে। এবং বিভিন্ন জায়গায় এই যে অ্যালকানিটি, এই অ্যালকানিটির কারণে যদি স্কেল তৈরি হয়, ফোমিং হয়, ক্যারি ওভার হয়, এরকম সমস্যাগুলো হয়, তাহলে বিভিন্ন জায়গায় এটার প্রভাব পড়তে পারে। এবং প্রভাব পড়ার ফলে আমাদের বয়লারে বড় ধরনের দুর্ঘটনা পর্যন্ত হতে পারে। এছাড়াও এই যে পানির ইয়ারা প্রাইমিং এর কথা শুনেছি আমরা, ক্যারি ওভারের কথা শুনেছি। তো ওই ক্ষেত্রে আমাদের যদি বয়লারের পানিগুলা কোনো কারণে স্টিম লাইনে চলে যায় এই অ্যালকানিটির কারণে, অর্থাৎ অ্যালকানিটি যদি অনেক পরিমাণে বেড়ে যায়, অন্যান্য যে কেমিক্যালগুলোর কথা বলেছি, ইয়ার কন্টেন্টের কথা বলেছিলাম, ওই রকম যদি এটার পরিমাণও বেড়ে যায়, সেই ক্ষেত্রে বয়লারের মধ্যে বুদবুদে তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পানির স্টিম লাইনে চলে যেতে পারে। তো যদি স্টিম লাইনে চলে যায়, তাহলে স্টিম লাইনে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়, কারণ ওইখানে আবার ওয়াটার হ্যামারিং এর সমস্যা তৈরি করে। আর এছাড়াও স্লাজ বা স্কেল জাতীয় সমস্যাগুলোর কথা বললাম। আর অ্যালকানিটি যদি কম হয়ে যায়, ধরেন আপনার বয়লারে অ্যালকানিটির পরিমাণ খুব কম, সেই ক্ষেত্রে কি হবে? অ্যালকানিটির পরিমাণ যদি খুব কম হয়, সেই ক্ষেত্রে আপনার বয়লারে কোরেশন তৈরি হবে। কারণ আমরা জানি যে বয়লারের মধ্যে অ্যালকানিটির পরিমাণ খুব কম, মানে সেই পানিগুলা অ্যাসিডিক পানি। কারণ অ্যালকানিটির মান একটা নির্দিষ্ট মানে থাকতে হবে, এর বাইরে যদি চলে যায় তাহলে পানিটার পিএইচ কমতে থাকবে। মানে পিএইচ বেশি মানে অ্যালকানিটি বেশি, পিএইচ কম মানে অ্যালকানিটি কম। এখন যদি অ্যালকানিটির পরিমাণ কম হয়, তাহলে বয়লারের পিএইচ এর মানটা কমে যাবে। আর পিএইচ এর মান কমে গেলে আমরা জানি যে সেই পানিগুলো হয় অ্যাসিডিক পানি। আর অ্যাসিডিক পানি হইলে অবশ্যই অ্যাসিডিক পানিকে আমাদের রিমুভ করতে হবে। সেই ক্ষেত্রে আবার অ্যালকানিটি বেস কিছু কেমিক্যাল পাওয়া যায়, সেই কেমিক্যালগুলো যদি আমরা ব্যবহার করি, যেমন কস্টিক সোডা আছে বা কাস্টিক আছে বিভিন্ন রকমের, তো সেইগুলা যদি আমরা ব্যবহার করি, বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায় সেগুলা, তো সেগুলা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের বয়লারে পিএইচ এর মানটা নির্দিষ্ট লেভেলে নিয়ে আসা যায়। এগুলা কীভাবে হয় বা পিএইচ এর মানটা কখন কমে? আপনি যদি আরও ওয়াটার ব্যবহার করেন, ধরেন আপনি আরও ওয়াটার ব্যবহার করতেছেন, আরও ওয়াটারে একটা নির্দিষ্ট রেঞ্জে পানির পিএইচ থাকে। ধরেন আপনার বয়লারের জন্য যে আরও প্ল্যানটা চলতেছে বা আরও ট্রিটমেন্ট প্রসেসটা আছে, সেখানে 7 থাকা হয়, মানে রাখা হয় 7 পিএইচ। তো হঠাৎ করে কোনো কারণে পিএইচ এর মানটা ওইখানে কমে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার বয়লারে পিএইচ এর মান কমে যাবে। এখন পিএইচ এর মান যদি কমে যায়, তাহলে অবশ্যই আপনার পিএইচ এর মানটাকে বাড়াইতে হবে, অন্যথায় তো আপনার বয়লারে কোরেশন তৈরি হওয়া শুরু করে দেবে। তো সেই জন্য আমরা বয়লারের মধ্যে পিএইচ এর মানটাকে নির্দিষ্ট লেভেলে নিয়ে আসার জন্য যেটা করি, সেটা হচ্ছে এই যে কাস্টিক, এই কাস্টিকগুলো ব্যবহার করি, অনেক ক্ষেত্রে র কাস্টিকও ব্যবহার করা হয়। এরপরে আসি, আপনার বয়লারে অ্যালকানিটির মানটা কত থাকা লাগবে? অ্যালকানিটির মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রাখা হয়। এই ক্ষেত্রে বয়লারের প্রেশার কতটুকু আছে সেটার উপর নির্ভর করবে আমাদের বয়লারে অ্যালকানিটির মান কত রাখা হবে। আচ্ছা, ক্লাস চলাকালীন একজন হচ্ছে যে দিচ্ছেন, অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, আপনার তো ক্লাসের সাথে অ্যাসাইনমেন্টের গুরুত্ব বেশি না ভাই। ক্লাস যখন চলবে তখন ক্লাসে মনোযোগ দেন। যদি বয়লারটা লো প্রেশার বয়লার হয়, সেক্ষেত্রে 700 ppm এর মতন রাখা হয় এই অ্যালকানিটি। আর যদি বয়লারটা মিডিয়াম প্রেশার হয়, সেই ক্ষেত্রে 500, 200 থেকে 500, বা হাই প্রেশারের ক্ষেত্রে 100 থেকে 300 এরকমের মতন মূলত রাখা হয় অ্যালকানিটির পরিমাণ। এই ক্ষেত্রে আসি, অ্যালকানিটি যখন টেস্ট করবেন, সেই সময় অ্যালকানিটির বিভিন্ন ফরম্যাট আপনারা পেতে পারেন। বিভিন্ন জায়গায় যখন চাকরি করবেন, তখন পি অ্যালকানিটি পাবেন, এম অ্যালকানিটি পাবেন, তারপরে টোটাল অ্যালকানিটি পাবেন, বা পি অ্যালকানিটির পরিবর্তে কস্টিক অ্যালকানিটি পেতে পারেন, তারপরে হাইড্রক্সাইড অ্যালকানিটি পেতে পারেন। এই ধরনের বিভিন্ন রকম অ্যালকানিটি পাবেন। তো পি অ্যালকানিটিটা হচ্ছে একটা অ্যালকানিটিরই ফরম্যাট, যেটা হচ্ছে পি অ্যালকানিটি, বা হচ্ছে যে হাইড্রক্সাইড অ্যালকানিটি বা কস্টিক অ্যালকানিটি বলা হয় মূলত। এটা হচ্ছে যখন ফেনফথলেন নামের এক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে আপনি অ্যালকানিটি টেস্ট করবেন, টেস্ট করার পরে যেই মানটা পাবেন সেটাকে বলা হবে পি অ্যালকানিটি। আর যদি আপনি এম অ্যালকানিটি পরিমাপ করেন বা মিথাইল অরেঞ্জ দিয়ে বা মিথাইল অরেঞ্জের মতন এক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে আপনি যদি আপনার এই অ্যালকানিটিগুলো টেস্ট করেন, টেস্ট করার ফলে যেই মানটা পাবেন সেটা হচ্ছে এম অ্যালকানিটি।
আর এম অ্যালকানিটি ও পি অ্যালকানিটি দুইটা মিলিয়ে হবে টোটাল অ্যালকানিটি। এগুলো মূলত ল্যাবের মাধ্যমে করা হয়, কোনো কোনো ক্ষেত্রে টাইটেশনের মাধ্যমে করা হয়, বা কোনো কোনো ক্ষেত্রে এই ইন্ডিকেটরের মাধ্যমে ব্যবহার করা হয় বা টেস্ট করা হয়। এই অ্যালকানিটিগুলো মানে আলাদা আলাদা ধাপের যে অ্যালকানিটি, পি অ্যালকানিটি, এম অ্যালকানিটি, তারপরে টোটাল অ্যালকানিটি, এইগুলা মূলত টেস্ট করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আপনি জাহাজে যাবেন বা শিপে আপনার বয়লারগুলো পরিচালনা করবেন। তখন যেহেতু শিপে বয়লার পরিচালনার জন্য পানি ব্যবহার করতে হবে, নদীর পানি। তো সি ওয়াটার যখন আপনি ব্যবহার করবেন তখন ওই পানির মধ্যে লবণের পরিমাণটা অনেক বেশি থাকবে। লবণের পরিমাণ, তারপরে হচ্ছে আরও অন্যান্য বিভিন্ন রকম কন্টেন্ট থাকবে, যেগুলা আমরা নর্মালি আমাদের ভূগর্ভস্থ স্তর থেকে যে পানিগুলা উঠাই এই পানিতে সেগুলো পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে ওই পানিগুলা ব্যবহার করলে ওই পানির ক্ষেত্রে অবশ্যই অ্যালকানিটি টেস্ট করতে হয়। আর ওই সময় মূলত আপনারা ওই পি অ্যালকানিটি, এম অ্যালকানিটি, টোটাল অ্যালকানিটি এইগুলা পাবেন। আর যখন আপনারা নর্মালি আমাদের হচ্ছে যে ইয়াতে সমতল ভূমিতে যখন বয়লার পরিচালনা করবেন তখন এই বয়লারগুলোর ক্ষেত্রে অ্যালকানিটি টেস্ট কখনো কখনো করা হবে, সেগুলো ল্যাবে করে মূলত। আর এছাড়া যদি আপনি সচরাচর বয়লার পরিচালনা করেন তাহলে আপনার লাগবে, আপনার পিএইচ লাগবে, টিডিএস লাগবে, হার্ডনেস লাগবে, কোনো কোনো ক্ষেত্রে সালফেট এবং ফসফেট প্রয়োজন হতে পারে। সেগুলোও রেয়ার, সব বয়লারের জন্য প্রয়োজন হয় না মূলত। যে সব বয়লার ফার্মাসিউটিক্যাল ব্যবহার করা হয়, তাছাড়া হচ্ছে যে টেক্সটাইলের কিছু কিছু কোম্পানি আছে যেগুলাতে খুব স্ট্রিক্টলি এই পানির প্যারামিটারগুলো দেখাশোনা করে, ওই জায়গাগুলোতে পাবেন। আর কোনো কোনো ক্ষেত্রে ওই মেডিকেলের যে ইয়াগুলো আছে ওইগুলাতে কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায়, সবগুলাতে পাওয়া যায় না, খুব কম। যে আপনি আলাদা যেগুলার কথা বলেছি এগুলা টেস্ট করা হয়। আর এগুলা যখন টেস্ট করা হয় সেগুলা মূলত মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সব কিছুর প্যারামিটারগুলো ঠিক রেখে তারপরে বয়লার পরিচালনা করা হয়। কারণ ওই বয়লারগুলোর জন্য ওরা যে পরিমাণ কস্টিং বেয়ার করে সেই পরিমাণ কস্টিং বেয়ার করার মতন আমাদের দেশে যে সকল গার্মেন্টস, টেক্সটাইল বা অন্যান্য ফ্যাক্টরিগুলো আছে এগুলাতে ওই রকম বেয়ার করে না। যার কারণে এইগুলা সচরাচর টেস্ট করার মতন সুযোগও থাকে না। আর বয়লারে যেগুলা থাকে মূলত যে মিটারগুলো থাকে এই মিটারগুলোর মধ্যে 100% আপনি পাবেন পিএস মিটার এবং টিডিএস মিটার। এর বাইরে যদি আপনি পান তাহলে কিছু কিছু ফ্যাক্টরিতে পাবেন ওই ইয়ারটা পানির হচ্ছে যে কি বলে এটা, হার্ডনেস পরিমাপ করার জন্য পাতে পারেন। আর কোনো কোনো ক্ষেত্রে পাবেন যে ওই 1 মাস পর 2 মাস পর পর যারা কেমিক্যালগুলো সেল করে আপনাদের কাছে, ওই কেমিক্যাল যে প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা করে রিপোর্ট দিয়ে যাবে যে আপনাদের পানির রিপোর্ট এইরকম, আপনাদের পানিতে পিএইচ আছে এতটুকু, হার্ডনেস আছে এতটুকু, তারপরে অ্যালকানিটি এতটুকু এতটুকু এতটুকু, এইগুলা পাবেন। এর বাইরে মূলত যেগুলা শিখেছে এগুলা অ্যাডভান্স। এগুলো আপনাদের পরবর্তীতে যখন আপনারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বা একটা ভালো পর্যায়ে যাবেন তখন যদি বয়লারে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে পানি অ্যানালাইসিস করে তখন আপনাকে রিপোর্ট করতে হবে যে এই সমস্যা ছিল, যার কারণে আমাদের বয়লারে এই পরিমাণে এইরকম ঝামেলা হয়েছে, এর ফলে আমাদের বয়লারটা বিস্ফোরণ হয়েছে বা এরকম হতে পারে। তো এইভাবে মূলত অ্যানালাইসিসের জন্য এত কিছু প্রয়োজন। আর সচরাচর যেগুলা প্রয়োজন হয় সেগুলা কি বললাম, পিএইচ, টিডিএস, হার্ডনেস, আর কোনো কোনো ক্ষেত্রে সালফেট ফসফেটের রিপোর্টটা চায়। আর সালফেট ফসফেটের রিপোর্টগুলো মূলত আমাদের নর্মালি করা হয় না, যেখান থেকে করা হয় সেটা হচ্ছে বুয়েটে করা হয়। আর বাংলাদেশে কয়েকটা অর্গানাইজেশন আছে যারা মূলত এই যে পানির টেস্ট করে, করার পরে রিপোর্টগুলো দেয়, তবে সবচেয়ে বেশি করা হয় বুয়েট থেকে। আমরা এতক্ষণ ধরে গত ক্লাসের স্লাইডটা নিয়ে আলোচনা করলাম। এই মুহূর্তে আমরা এই ক্লাসের অর্থাৎ আজকের ক্লাসে স্লাইড নিয়ে আলোচনা করব। এই ক্লাসে আমরা জানবো যে বয়লারে পানিগুলা কিভাবে ট্রিটমেন্ট করে মূলত। আমরা গত ক্লাসগুলোতে জানলাম যে পানি যদি আমি সঠিকভাবে ট্রিটমেন্ট না করি তাহলে আমার এই পানির কারণে আমাদের বয়লারগুলোর বিভিন্ন রকম সমস্যা হবে। সেই ক্ষেত্রে স্কেল ফরমেশনের কথা আমরা বারবার বলেছি যে পানি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয় তাহলে আমার বয়লারের মধ্যে স্কেল তৈরি হবে। আর যখন স্কেল তৈরি হবে অর্থাৎ একটা পুরুত্ব তৈরি হবে বয়লারের টিউবের উপরে বা বয়লারের টিউবের ভিতরে, তখন এই পুরুত্বগুলোর কারণে আমাদের বয়লারের বিভিন্ন জায়গায়, সেটা টিউব হতে পারে, বয়লারের বডি হতে পারে, বা যে কোনো জায়গায় হতে পারে, বয়লারের অভ্যন্তরীণ যে সকল জায়গাতে পানি থাকে সে সকল জায়গাতে
কোরোশন তৈরি হবে। আর যদি কোরোশন তৈরি হয় সেক্ষেত্রে বয়লারগুলা দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হওয়ার পরবর্তীতে বিস্ফোরণের মতন ঘটনা ঘটতে পারে। এরপরে আমরা যখন আমাদের পানিগুলা সঠিকভাবে ট্রিটমেন্ট করে ব্যবহার করব না, তখন আমাদের এই পানিগুলা ব্যবহারের ফলে বয়লারের যেহেতু বিভিন্ন সমস্যা হচ্ছে, এর পাশাপাশি বয়লারের ইফিসিয়েন্সি কমে যাচ্ছে, এর পাশাপাশি বয়লারের কস্টিংটা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা যখন আমাদের যে স্টিমগুলো উৎপাদন হচ্ছে এই স্টিমের মধ্যে ওই বিভিন্ন রকম কন্টেন্ট যুক্ত থেকে এই স্টিমটাকে ব্যবহার করতে নিয়ে যাচ্ছি কোথাও, সেই স্টিমটাকে ব্যবহার করলে সেইখানে মূলত বিভিন্ন সমস্যা তৈরি হবে। যেমন কাপড়ের রং ডিসকালার হয়ে যেতে পারে। আপনি যদি কোনো একটা রঙের মোল্ডিংকে করতে চান, কোনো ফরম্যাটে নিতে চান, বা সেগুলোকে যদি নরম করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সেগুলার কেমিক্যাল ফর্মেশন হতে পারে বা বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেই জন্য সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে বয়লার যখন পরিচালনা করব সেই বয়লারের পানিটা ট্রিটমেন্ট হচ্ছে কিনা। কারণ পানির উপর নির্ভর করতেছে বয়লারের আয়ুষ্কাল কেমন হবে। সেটা দীর্ঘদিন বয়লারটাকে পরিচালনা করতে পারবো, নাকি এই যে কয়েকদিন পর পর বয়লারের ব্রেকডাউন হওয়া, বয়লারের মেইনটেনেন্স করা, বয়লারের মেজর কিছু পার্টস পরিবর্তন করে ফেলা, এরকম সমস্যার মধ্যে আমি পড়বো কিনা, বা দীর্ঘদিন বয়লারটাকে সঠিকভাবে পরিচালনা করবো কিনা, এটার উপর নির্ভর করে যে বয়লারে পানির লেভেলটা বা পানির পরিমাণটা বা পানির হচ্ছে যে ধরনটা বা পানির মধ্যে কি ধরনের কন্টেন্ট থাকতেছে এই প্রত্যেকটা বিষয়ের উপরে। সেই জন্য আমাদের পানি ট্রিটমেন্ট করতে হবে। এখন ট্রিটমেন্ট করার জন্য আমরা যেই সিস্টেমগুলো ব্যবহার করি, বাংলাদেশে যত জায়গায় আমাদের বয়লারগুলা পরিচালনা হয় তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে জায়গাগুলোতে মূলত পানিকে ট্রিটমেন্ট করা হয়, সেই সকল জায়গায় এই ধরনের ওয়াটার সফটনার ব্যবহার করা হয়। ওয়াটার সফটনার বা ডাব্লিউটিপি প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটাকে বলা হয়। তো এইটা একটা আছে, এটা হচ্ছে আরও প্ল্যান্ট, রিভার্স অসমোসিস প্ল্যান্ট এটাকে বলা হয়। এই সিস্টেমেও পানিকে ট্রিটমেন্ট করা হয়, এবং এটাও মূলত আরও প্ল্যান্ট। আর এটা হচ্ছে যে ডোজিং পাম্প, এই ডোজিং পাম্পের মাধ্যমেও ডোজিং করা হয়, এবং আমাদের এই পানিগুলোকে ট্রিটমেন্ট করার জন্য এই ধরনের ফিড ট্যাঙ্ক বা ডিআরেটর ট্যাঙ্কও ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে আমরা যখন পানিকে ট্রিটমেন্ট করব তখন কোন কোন ভাবে ট্রিটমেন্ট করতে পারবো। তাহলে আমরা বয়লারের পানিকে ফিজিক্যালি ট্রিটমেন্ট করতে পারবো, মেকানিক্যালি ট্রিটমেন্ট করতে পারবো, কেমিক্যালি ট্রিটমেন্ট করতে পারবো, এবং থার্মাল সিস্টেম ব্যবহার করে ট্রিটমেন্ট করতে পারবো। তাহলে কতভাবে ট্রিটমেন্ট করতে পারতেছি এটা আপনাদেরকে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করতে পারে যে বয়লারের পানিকে কিভাবে ট্রিটমেন্ট করা হয়। তো আপনাকে বলতে হবে যে আমরা মূলত চারভাবে পানিকে ট্রিটমেন্ট করতে পারি। এই ক্ষেত্রে ফিজিক্যালি ট্রিটমেন্ট করতে পারি, বয়লারের পানিকে মেকানিক্যালি ট্রিটমেন্ট করতে পারি, কেমিক্যালের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি, এবং থার্মাল সিস্টেম ব্যবহার করে বা তাপ সিস্টেম ব্যবহার করে পানিকে ট্রিটমেন্ট করতে পারি। এই ক্ষেত্রে ফিজিক্যালি ট্রিটমেন্ট করার বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একটা বড় পুকুর কাটলেন, সেই পুকুরের মধ্যে কিছু পানি রেখে দিলেন, দেওয়ার পরে ওইখানে আর কোনো ময়লা পড়তে দিলেন না, তাহলে কি হবে, আপনি একদিন, 2 দিন, 3 দিন পরে দেখবেন যে উপরের পানিগুলা স্বচ্ছ হয়ে যাচ্ছে এবং নিচের পানিগুলা আস্তে আস্তে ঘোলা ভাব হয়ে যাচ্ছে, মানে উপরের অংশগুলা স্বচ্ছ হচ্ছে, নিচের অংশগুলাতে ঘোলা থাকতেছে। তার মানে আপনি যদি একটা বড় জায়গা বা একটা বড় ট্যাঙ্ক করেন, সেই ট্যাঙ্কের মধ্যে আপনি যদি পানি রাখেন, তাহলে সেই পানির উপরের অংশগুলো যদি আপনি ব্যবহার করতে থাকেন এবং নিচের অংশগুলোতে যদি ময়লা জমতে থাকে, তাহলে ভারী পদার্থগুলা যেহেতু উপর থেকে নিচে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে উপরের অংশের পানিগুলো আপনি ব্যবহার করে আপনি যে কোনো কাজ করতে পারেন। এইভাবে মূলত পানিকে ট্রিটমেন্ট করা হয়। বিভিন্ন প্রসেস আছে, কোয়াকুলেশন, তারপরে অন্যান্য বিভিন্ন প্রসেস আছে। তো বয়লারের ক্ষেত্রে এই সিস্টেমটা ব্যবহার করা হয় না সচরাচর। এরপরেও কোনো কোনো জায়গায় ব্যবহার করা হতে পারে। যেমন যদি আপনার ফ্যাক্টরিতে একটা ইটিপি থাকে, আর ওই ইটিপির মাধ্যমে যদি আপনার পানিকে ট্রিটমেন্ট করে তারপরে আবারও রিইউজ করা হয়, সেই ক্ষেত্রে আপনার পানিটাকে এইভাবে ফিজিক্যালিও ট্রিটমেন্ট করা হবে। কারণ ওই যে ইটিপি আছে, ওই ইটিপির মাধ্যমেও পানিগুলোকে এইভাবে বিভিন্ন প্রসেসের মধ্যে নিয়ে গিয়ে তারপরে ট্রিটমেন্ট করে নিয়ে এসে একেবারে পিওর ওয়াটার, যেমনটা আপনি আগে পাচ্ছিলেন ওইরকম পিওর ওয়াটার করে আপনাকে দেওয়া হবে, তখন ওইটা আপনি আবারও ব্যবহার করতে পারবেন। তো এভাবেও পানিকে ট্রিটমেন্ট অনেক জায়গায় করা হয়, তবে সচরাচর এভাবে করা হয় না। মেকানিক্যালি ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আপনি পানিকে যদি কোনো একটা মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেন,
এটাকে থিতানো পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিটা হচ্ছে, ধরেন আপনি একটা ভেসেলের মধ্যে পানি নিলেন, নেওয়ার পরে সেই ভেসেলের মধ্যে আপনি প্রেসার দিলেন এবং সেইখানে আন্দোলন তৈরি করলেন এবং সেইখানে আরও কিছু পাথর এবং নুড়ি পাথর, বালি, মোটা মোটা বালি এগুলা দিলেন। দেওয়ার ফলে সেইখানে যখন আন্দোলনটা তৈরি হচ্ছে, তখন এখানে আপনার এই যে পানির মধ্যে বিভিন্ন ধরনের ভারী পদার্থ আছে বা বিভিন্ন রকম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে, এইগুলা ওই ইয়ার সাথে, পাথরের সাথে আঘাত পাবে, তারপর বালির সাথে ঘর্ষণ খাবে, খাওয়ার ফলে এগুলা থেকে আলাদা হয়ে যাবে। এটাকে থিতানো পদ্ধতিও বলা হয় অনেক ক্ষেত্রে। তো এভাবেও পানির মধ্যে থেকে এই যে সলিড পার্টিকেল বা মোটা মোটা যে পার্টিকেলগুলো থাকে এগুলাকে আলাদা করে ফেলা হয়। এরপরে আসি মেকানিক্যাল পদ্ধতি, কেমিক্যাল পদ্ধতি। কেমিক্যাল পদ্ধতিতে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে বা বিভিন্ন ধরনের রিয়েজেন্ট ব্যবহার করে আমরা বয়লারের পানিকে ট্রিটমেন্ট করে বয়লারের জন্য করতে পারি, তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে কি করা হয়, যেমন পিএইচ যদি বেশি থাকে, পিএইচকে কমানোর জন্য এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে। টিডিএস যদি বেশি থাকে, টিডিএসকে কমানোর জন্য বা টিডিএসটা যেন শক্ত না হয় সেই জন্য এক ধরনের কেমিক্যাল ব্যবহার করতে পারি। অক্সিজেন যদি বয়লারের পানিতে প্রবেশ করে, তাহলে আমরা গতকালকে দেখেছিলাম যে অক্সিজেনের ফলে বিভিন্ন রকম সমস্যা হবে, সেই ক্ষেত্রে অক্সিজেন রিমুভ করার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করতে পারি। তাহলে কেমিক্যাল দিয়েও পানিগুলোকে ট্রিটমেন্ট করে বয়লারের জন্য রেডি করা হয়। এরপরে আসে থার্মাল সিস্টেম ব্যবহার করে। আমরা যখন ডিহাইড্রেটর ব্যবহার করব, সেই ক্ষেত্রে সেই ডিহাইড্রেটরের মধ্যে তাপ প্রয়োগ করে সেই ডিহাইড্রেটরের মাধ্যমে পানি থেকে অক্সিজেনগুলোকে রিমুভ করে ফেলতে পারবো। তাহলে আমরা কিভাবে পানিকে ট্রিটমেন্ট করতে পারতেছি, ফিজিক্যালি ট্রিটমেন্ট করতে পারতেছি, মেকানিক্যালি ট্রিটমেন্ট করতে পারতেছি, কেমিক্যালের মাধ্যমে ট্রিটমেন্ট করতেছি এবং থার্মালি এই পানিগুলোকে ট্রিটমেন্ট করতেছি। তো এই যে ট্রিটমেন্টগুলো করতেছি, এই ক্ষেত্রে বয়লারের ভিতরে প্রবেশ করার পরেও ট্রিটমেন্ট করা হতে পারে, বয়লারের ভিতরে প্রবেশের আগেও ট্রিটমেন্ট করা হতে পারে। তো কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেগুলা বয়লারের ভিতরে প্রবেশের আগেই করতে হবে। যেমন আপনি পানির টিডিএস, পিএস এগুলা নিয়ন্ত্রণ করে বয়লারের ভিতরে প্রবেশ করাবেন। এর জন্য আপনি বয়লারের ডাব্লিউটিপি, তারপরে আরও প্ল্যান্ট, এই সিস্টেমগুলো ব্যবহার করবেন। করার পরে পানিটাকে রেডি করে বয়লারের ভিতরে দিবেন। দেওয়ার পরে বয়লারের মধ্যে যাওয়ার পরে যখন টিডিএস এর পরিমাণ বাড়বে, তারপরে অক্সিজেনের পরিমাণ বাড়তে পারে, আয়রনের পরিমাণ, যেহেতু ওইখানে অনেক পানি প্রবেশ করে ফেলেছে, আপনি সঠিক সময় ব্লো ডাউন করেন নাই, সেই ক্ষেত্রে আপনার বয়লারের মধ্যে আয়রন বাড়তেছে, পিএইচ বাড়তেছে, সিলিকা বাড়তেছে। তো এইগুলাকে যেন শক্ত না হতে পারে, এই জন্য আপনি কিছু কেমিক্যাল বয়লারের ভিতরে ডোজিং করে দিতে পারেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয় যে সরাসরি র ওয়াটার ব্যবহার করে বয়লারে, করার পরে র ওয়াটার ব্যবহার যেহেতু করতেছে, বয়লারের মধ্যে স্কেল তৈরি হবে, সেজন্য সরাসরি বয়লারের মধ্যে কেমিক্যাল দিয়ে দেয়, যেন বয়লারের ভিতরে স্কেলগুলো তৈরি না হয়, ওগুলা নরম হয়ে থাকে, পরে ব্লো ডাউন করলে সেগুলো যেন বের হয়ে যায়। এই মানে অভ্যন্তরীণ এবং বাইরের দুইভাবেই বয়লারের পানিকে ট্রিটমেন্ট করা হয়। এক্ষেত্রে আমরা দেখি যে পানিকে ডাব্লিউটিপির মাধ্যমে কিভাবে ট্রিটমেন্ট করা হয়। এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলাকে একটা ভেসেল বলা হয়। তো এই এক একটা ভেসেলের মধ্যে এক এক রকম কেমিক্যাল থাকে, এক এক রকম পদার্থ থাকে। সেই ক্ষেত্রে এক একটা ডাব্লিউটিপি প্ল্যান্ট এক এক রকম কেমিক্যালের মাধ্যমে তৈরি করা হয়। কোনো ক্ষেত্রে কার্বন ফিল্টার ব্যবহার করা হয়, কোনো ক্ষেত্রে হচ্ছে যে ম্যাঙ্গানিজ ফিল্টার ব্যবহার করা হয়, কোনো ক্ষেত্রে হচ্ছে যে ফিল্টার, ওইটাকে কি রেজিন ফিল্টার ব্যবহার করা হয়, এবং এই যে স্যান্ড ফিল্টার, তারপরে ছোট ছোট নুড়ি পাথরের ফিল্টার, এইগুলা ব্যবহার করা হয়। তো এইগুলা যেভাবে কাজ করে, প্রথমে একটা ভেসেলের মধ্যে পানিকে নেওয়া হয়, ঠিক আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে ডিরেক্ট পাম্পের মাধ্যমে ভেসেলের মধ্যে পানি প্রবেশ করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে প্রথম ভেসেলটার মধ্যে যে ইয়াগুলো থাকে সেটা হচ্ছে বালির স্তর থাকে এবং পাথরের স্তর থাকে। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে পানিকে বালি এবং পাথরের সাথে ঘর্ষণ করানো হয়, যেন থিতানো পদ্ধতির মাধ্যমে পানিতে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং যদি কোনো পদার্থ পানির সাথে আটকে থাকে, মানে পানির মধ্যে পৌঁছায়, সেটা শক্ত পদার্থ হতে পারে, তারপরে হচ্ছে যে কাদা জাতীয় পদার্থ হতে পারে, সেইগুলাকে যেন বালি এবং পাথরের সাথে ঘর্ষণ খাওয়াইলে সেগুলো আলাদা হয়ে যায়, সেই পদ্ধতিটা এরকম একটা ভেসেলের মাধ্যমে করা হয়। এইরকম একটা ভেসেলের মধ্যে যদি আমি পাম্পের মাধ্যমে প্রেসার দিই, আর প্রেসারের মাধ্যমে যদি পানি প্রবেশ করি, আর এখানে যদি পাথর এবং বালি থাকে, অবশ্যই সেগুলোর সাথে ঘর্ষণ খেয়ে যখন পানিটা বের হবে,
তখন সেই পানিটা অবশ্যই আলাদা থাকবে যখন আমি র ওয়াটার ব্যবহার করতেছি সেইটার চাইতে। আপনারা অনেক ক্ষেত্রেই জানবেন যে সমুদ্র তীরবর্তী এলাকা যেগুলো আছে, ওই সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে যেটা করা হয়, 3টা বা 4টা মাটির হাঁড়ি নেওয়া হয়। মাটির হাঁড়ি নেওয়ার পরে ওই হাঁড়ির মধ্যে বালি রাখা হয়, বালি সবগুলাতে অর্ধেক অর্ধেক করে বালি রাখে। রাখার পরে যেটা করে, ওপরের হাঁড়িতে ফুল এক হাঁড়ি পানি দিয়ে দেয়, ওই হাঁড়ি থেকে সামান্য পরিমাণ ছিদ্র করে দেয় নিচের দিকে। তখন ওই ছিদ্র দিয়ে এক ফোঁটা করে নিচের অংশে পানি আসে। তখন এই নিচের ছিদ্র দিয়ে পানি যখন নিচের পাতিলে পড়ে, ওই পাতিলে থাকে বালির স্তর। তখন ওই বালির মধ্যে দিয়ে পানিটা যায়, যাওয়ার পরে ফোঁটা ফোঁটা করে নিংড়িয়ে আবার তার নিচেরটাই নামে। এভাবে যখন একেবারে লাস্টের স্টেজে চলে আসে, তখন এই পানিটা পিওর ওয়াটার হয়, যেটা খাওয়ার উপযোগী হয়। অন্যথায় লবণযুক্ত পানিগুলা সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ খাইতে পারে না। তো তারা কি করে, ওই যে বালির ফিল্টার তৈরি করে পানিটাকে একবারে পরিষ্কার করে নেয় বা ফিল্টারেশন করে নেয়। একইভাবে আমাদের এই রকম ভেসেলগুলোর মধ্যেও বালির স্তর থাকে, ছোট ছোট নুড়ি পাথরের স্তর থাকে। তখন যখন এই টোটাল ভেসেলের যদি আমি অর্ধেক পরিমাণ বালি দিয়ে ভর্তি করে রাখি আর ওপর দিয়ে যদি পানি প্রবেশ করাই, অবশ্যই এই বালির একটা স্তর তৈরি হয়ে আছে এবং বালিটা একটা ফিল্টারের মতন হয়ে আছে বা ছাঁকনির মতন হয়ে আছে। যখন এর ভিতর দিয়ে প্রেসার দিয়ে পানিটাকে একবারে নিচ দিয়ে বের করব, তখন এই বালের মধ্যে ছোট এই পানির মধ্যে থাকা বিভিন্ন কন্টেন্ট যেগুলো আছে, ওইগুলা আটকে থাকতে 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 কিছু পরিমাণ ওই কন্টেন্ট যুক্ত পানি এই নিচ দিয়ে বের হয়ে আসবে। তো যখন নিচ দিয়ে বের হওয়ার পরে আমি আরো কিছু ফিল্টার ব্যবহার করব। যেমন কার্বন ফিল্টার হতে পারে, যেটার মধ্যে মূলত কয়লা ব্যবহার করা হয় কোনো কোনো ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কয়লারও একটা ফিল্টার তৈরি হবে, ওই ফিল্টারের মধ্যেও এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কিছু ধরে ফেলবে। এরপরে আসবে ম্যাঙ্গানিজ ফিল্টার হতে পারে, সেক্ষেত্রে বায়োম্যাঙ্গানিজ ফিল্টারগুলো ব্যবহার করা হয়। তো ম্যাঙ্গানিজ ফিল্টার হতে পারে কিংবা রেজিন ফিল্টার হতে পারে। রেজিনেরও সেম ধর্ম। এটা হচ্ছে যখন কোনো একটা পদার্থ যেগুলা রেজিনের ধরার মতন সক্ষমতা আছে, সেই কন্টেন্টগুলো যখন যাবে তখন সেগুলাকে সে আটকে ধরে ফেলবে। ধরার পরে পিওর ওয়াটারটাকে বাইরে বের করে দিবে, যেগুলা তার সক্ষমতার মধ্যে আছে সেগুলোকে ধরবে। ধরার পরে এই পানিগুলো যখন বের হবে, তখন এই পানির সে যে হার্ডনেস থাকবে মূলত 0। পিএস এর লেভেলটাও মোটামুটি থাকে, 7-8 থাকে। আবার হচ্ছে যে আমার টিডিএস এর পরিমাণটাও মোটামুটি কম থাকে এই ফিল্টারগুলো ব্যবহার করলে। তখন কি হচ্ছে, আমি এই সফট ওয়াটারটাকে, অর্থাৎ আমি প্রথমে হার্ড ওয়াটার দিয়েছিলাম এর ভিতরে, পানির বিভিন্ন প্রসেস দিয়ে আস্তে 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 এই হার্ডনেসগুলো কমে গেছে, যার ফলে আমি 0 হার্ডনেস যুক্ত পানি এই বাইরে পাচ্ছি, একবারে আউটসাইডে পাচ্ছি। এই পানিটা যখন আমি বয়লারে ব্যবহার করব, তখন এই বয়লারে ব্যবহারের ফলে বয়লারের মধ্যে যেহেতু স্টিম উৎপাদন হচ্ছে দীর্ঘ সময় ধরে, তখন বয়লারের মধ্যে আবারও স্লাজের পরিমাণ বাড়তে থাকবে। তখন ওই স্লাজগুলোকে নরম রাখার জন্য স্কেল ইনহিবিটর ব্যবহার করতে হবে, কেমিক্যাল। যেই কেমিক্যালগুলো ব্যবহার করলে বয়লারের মধ্যে স্কেলটা শক্ত হবে না, এবং শক্ত না হওয়ার ফলে যখন আমি ব্লো ডাউন করব, তখন নিচের অংশ দিয়ে বয়লারের এই পানিগুলা এবং ওই শক্ত পদার্থ নরম পদার্থ অর্থাৎ স্লাজগুলা বের হয়ে যাবে। তখন আমার বয়লারে টিডিএস এর পরিমাণটা আবারও নির্ধারিত রেঞ্জে চলে আসবে। আর যদি শুধুমাত্র এরকম ফিল্টার ব্যবহার করার পরে পানিগুলাকে বয়লারের মধ্যে প্রবেশ করি, পরে আর ব্লো ডাউন না করি, তাহলে সেই ক্ষেত্রে বয়লারের মধ্যে টিডিএস এর পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, যার ফলে বয়লারের মধ্যে স্কেল হওয়া, কোরোশন হওয়া বা বিভিন্ন ধরনের সমস্যা যেগুলোর কথা এতদিন বলেছিলাম, সেগুলো মূলত ঘটতে থাকবে। এরপরে আসি এই যে রিভার্স অসমোসিস প্ল্যান্ট। এই রিভার্স অসমোসিস প্ল্যান্টের মাধ্যমে যেটা করা হয়, এর মধ্যে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম মেমব্রেন থাকে। এই মেমব্রেনগুলার যে ছিদ্রর ঘনত্ব বা ছিদ্রর যে সাইজ, এটা একেবারে সূক্ষ্ম হয়ে থাকে, যার ফলে এই যে আরও প্ল্যান্ট বা রিভার্স অসমোসিস প্ল্যান্ট, এই প্ল্যান্টের মধ্যে দিয়ে আপনি যখন পানিকে নিয়ে যাবেন, তখন এই পানির টিডিএস এর পরিমাণ একেবারে মানে 5, 10, 15 এরকমে নামিয়ে ফেলা যাবে এই আরও প্ল্যান্টের মাধ্যমে। এবং এই ক্ষেত্রে পিএইচ এর মানটাও কমে যাবে। এইখানে সিলিকা, তারপরে ফসফেট, আয়রন, এই সবগুলাকে 0 করে ফেলা যাবে। ঠিক আছে, এখানে যে মেমব্রেনগুলো থাকে
একেবারে ছিদ্রটা এতটাই সূক্ষ্ম হয় যে 0.01 মিলিগ্রাম একটা যদি পদার্থ এর ভিতরে ঢোকানো হয় সেটাকেও আটকে ফেলে এটা। তো সেই ক্ষেত্রে যখন এইরকম একটা ইয়ার মধ্যে ভেসেলের মধ্যে ওই রকম মেমব্রেনগুলো ঢুকিয়ে দিচ্ছি বা ফিল্টারটা ঢুকিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এক পাশ থেকে আমি হিট পাম্পের মাধ্যমে বা একটা পাম্পের মাধ্যমে পানিকে প্রেশার দিয়ে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, তখন এইটা প্রেশারের কারণে পানিটা বের হয়ে যাচ্ছে। আর যেই কন্টেন্টগুলো এর মধ্যে আছে সব কন্টেন্টগুলোকে এই মেমব্রেনগুলো ধরে ফেলতেছে। এই মেমব্রেনগুলোর ধর্মটাই মূলত এরকম বা তৈরি করা হয়েছে এইভাবে। তো এখানে যেমনটা দেখানো হয়েছে যে আপনার এখানে চিত্রটাতে যেটা দেখানো হয়েছে যে এটার ঘনত্বটা খুবই থাকে, যার কারণে এখানে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ যদি ঢুকে যায়, একবারে মিহি বালিকণাও যদি ঢুকে যায়, তারপরেও সেটা আটকে থাকে। এবং যার ফলে আমাদের বয়লারের যে পানিটা আমরা পাই বা আমরা যে এই আরও প্ল্যান্টের আউটপুটে যে পানিগুলা পাই সেইগুলার হার্ডনেসও জিরো করে ফেলে এবং আরও ওয়াটারের আউটপুটে টিডিএস এর পরিমাণটাও একেবারে কমিয়ে ফেলে। সেই ক্ষেত্রে 15, 20, 30, 35 বা যদি এর সাথে বেশি হয়ে যায় তখন আবার এই মেমব্রেনগুলোকে পরিষ্কার করে ফেলতে হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা এই মেমব্রেনের মাধ্যমে একেবারে কম টিডিএস বিশিষ্ট পানিগুলা পাচ্ছি, সেই ক্ষেত্রে এই পানিগুলা যখন আমরা বয়লারে ব্যবহার করতে পারবো তখন বয়লারের মধ্যে যেহেতু আমাদের এই কম টিডিএস পানি ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে টিডিএস এর পরিমাণটাও কম উৎপাদন হবে। আর টিডিএস এর পরিমাণ যখন কম উৎপাদন হবে, ব্লো ডাউন সাইকেলটাও কমবে। অর্থাৎ আপনার বয়লারে টিডিএস কম মানে ব্লো ডাউন করা কম লাগতেছে, আর ব্লো ডাউন করা কম লাগতেছে মানে আপনার বয়লারের ইফিসিয়েন্সি বাড়তেছে। কারণ ব্লো ডাউন যখনই করতেছেন পানির মাধ্যমে টেম্পারেচারগুলো বের হয়ে যাচ্ছে, আর টেম্পারেচার যখনই বের হয়ে যাচ্ছে আপনার বয়লারের ইফিসিয়েন্সি কমে যাচ্ছে। এরপরে আসি, এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন এই পাম্পটা মূলত ডোজিং পাম্প। এই ধরনের পাম্প থাকতে পারে আপনার অফিসে, এইটার পরিবর্তে অন্য রকম থাকতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ধরনের পাম্পগুলাই ব্যবহার করা হয়। তো যখন আপনি এই পাম্পটা ব্যবহার করতেছেন তখন এই পাম্পের মাধ্যমে আপনি বয়লারের মধ্যে কেমিক্যালটাকে ডোজিং করে দিতে পারতেছেন। তো আপনি প্রশ্ন করতে পারেন যে এই ধরনের পাম্পই কেন ব্যবহার করব, বা এটা ছাড়া তো অন্য কিছু ব্যবহার করতে পারি। এটার সুবিধা হচ্ছে আপনি এটাকে সেটিং করে দিতে পারবেন যে আপনার বয়লারে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পিএস এর মাত্রা নেমে গেছে, থাকার কথা নয়, তো আছে এই মুহূর্তে 8.5, সাপোজ 8.5 আছে। তো সেই ক্ষেত্রে আপনার পিএস এর মানটাকে বাড়াইতে হবে। তো পিএস এর মান বাড়ানোর জন্য বা পিএস বুস্ট করার জন্য আপনি যে কেমিক্যালটা ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে সেই কেমিক্যালের পরিমাণটা আপনার অবশ্যই বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য এখানে সেটিং আছে, এইটা মূলত 1 সেকেন্ডে কতবার এ ওপেন এবং ক্লোজ হবে এবং সেই অনুযায়ী কত ফোঁটা কেমিক্যাল এটা বয়লারের ভিতরে ঢুকাবে সেটা নির্ধারণ করে দেওয়া যায়। তো যদি এরকম করেন যে আপনি 1 মিনিটে এটা 100 বার ওপেন এবং ক্লোজ হবে এবং হওয়ার মাধ্যমে 100 ফোঁটা পানিকে বয়লারের ভিতরে ঢোকাবে, তাহলে এটা ওইভাবেই পানিকে বয়লারের ভিতরে ঢোকাবে। আবার যদি আপনার মনে হয় যে না পিএইচ এর মানটা নির্দিষ্ট লেভেলে চলে এসেছে, এখন আমি কেমিক্যালের পরিমাণটা কমায়া দেব, তাহলে এটা সেটিং যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আপনার প্রথমে 100 সেটিং করেছিলেন, পরবর্তীতে আপনি 60 সেটিং করলেন, তাহলে আপনার প্রত্যেক মিনিটে 60 ফোঁটা করে কেমিক্যাল আপনার বয়লারের ভিতরে প্রবেশ করবে। এই ক্ষেত্রে আরও একটা সুবিধা হচ্ছে, এটা যদি আপনি বয়লারের ইয়ার সাথে ফিড ওয়াটারের সাথে করে রাখেন, সিনক্রোনাইজ করে রাখেন, তাহলে আপনার ফিড ওয়াটারটা যখন চালু হবে বা পাম্পটা যখন চালু হবে তখন এটা রানিং হবে। আরেকটা সিস্টেম করা যায়, কন্টিনিউয়াসলি বয়লারের ভিতরে কেমিক্যালটাকে ডোজিং করতে থাকবে। তো দুইটা সিস্টেমের মধ্যে দুইটাই সঠিক, আপনি যে কোনো একটা করতে পারেন। এই ক্ষেত্রে যদি এইভাবে করেন যে আপনার বয়লারের ফিড পাম্পের সাথে সিনক্রোনাইজ করে দিচ্ছেন এই পাম্পকে, তাহলে বয়লারের মধ্যে যতটুকু পানি প্রবেশ করবে সেই অনুপাতে আপনি বয়লারের মধ্যে কেমিক্যাল ঢুকাইতে পারবেন। তো অন্যান্য যে সকল পাম্পগুলো আছে সেগুলার যে সিস্টেমটা সেটা হচ্ছে যে ওইগুলাতে তেমন প্রেশার তৈরি করতে পারে না, কিন্তু এই পাম্পের সিস্টেমটা হচ্ছে এটা উচ্চ প্রেশারও তৈরি করতে পারে। আপনি যদি ওই রকম প্রেশারের নেন তাহলে কি হবে, আমার বয়লারে দেখা যাচ্ছে যে 10 কেজি প্রেশার আছে,
ওই 10 কেজি প্রেসারের থাকা অবস্থাতেও এই পাম্পটা যখন ওপেন এবং ক্লোজ হবে, এটা একবার ওপেন হয় একবার ক্লোজ হয়, অর্থাৎ রানিং হয় এবং বন্ধ হয়, রানিং হয় আবার বন্ধ হয়, এরকম হয় মূলত। অর্থাৎ এটা স্ট্রোক করে, একবার স্ট্রোক করলে 1 ফোঁটা করে পানি বয়লারের ভিতরে ঢুকাইতে পারে। বা এটার ফোটার পরিমাণটাও আপনি কম বেশি করতে পারবেন, যে আপনি 1 ফোঁটাতে কত মিলিগ্রাম পানি আপনি বয়লারের ভিতরে ঢুকাবেন সেটাও নির্ধারণ করে দেওয়া যায়। এক একটা ডোজিং পাম্পে মূলত এক এক রকম সেটিং থাকে। তো যদি আপনি এইরকম করেন যে এই পাম্পের মাধ্যমে সরাসরি বয়লারে ডোজিং করব, তাহলেও করতে পারবেন। সেই ক্ষেত্রে বয়লারের যে ব্যাক প্রেশারের কারণে এটা নষ্ট হয়ে যাবে এরকম হওয়ার সম্ভাবনা নাই। আবার যদি আপনি ফিড পাম্পের সাথে এটার সিনক্রোনাইজ করে দেন, তাহলে ফিড পাম্প যখন রানিং হবে, ফিড পাম্পে তো প্রেশার তৈরি হবে, সেই প্রেশারেও যে এটা নষ্ট হবে এরকম সম্ভাবনাও নাই, কারণ এটা উচ্চ প্রেশারেও টিকে থাকতে পারে, এভাবে মূলত তৈরি করা আছে। তো এই দুইটা ভাবেই মূলত আপনি বয়লারের মধ্যে কেমিক্যাল ব্যবহার করতে পারেন। তো আমরা যেগুলা করি মূলত, আমরা পিএইচ এর কন্ট্রোলটা করি, অক্সিজেন রিমুভ করি, হার্ডনেস কন্ট্রোল করি, টিডিএস কন্ট্রোল করি। সচরাচর আমাদের নর্মাল যে সকল গার্মেন্টসে বা টেক্সটাইল ফ্যাক্টরি বা সচরাচর যে সকল বয়লারগুলোতে থাকে, এই প্যারামিটারগুলা সব ক্ষেত্রেই করা হয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা এই যে অক্সিজেন রিমুভ, এই অক্সিজেন রিমুভটা পাবেন না, কিন্তু ম্যাক্সিমাম আপনি যদি 100টা ফ্যাক্টরিতে যান, 100টাতেই এই পিএস কন্ট্রোল, হার্ডনেস কন্ট্রোল এবং টিডিএস কন্ট্রোল এই তিনটা করতেই হবে। এই তিনটার বাইরে আপনি যাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি পিএস কন্ট্রোল করার ক্ষেত্রে কস্টিক সোডা ব্যবহার করতে পারেন, যদি আপনার পিএসটাকে কমাতে বাড়াতে চান। সেই ক্ষেত্রে এগুলা পরিমাণটা কম বেশি করে আপনার বয়লারে এটা করতে পারেন। তারপরে হাইড্রোজেন বা হচ্ছে যে হাইড্রোজেন যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার বয়লারের অক্সিজেনটাকে রিমুভ করা সম্ভব হবে। অর্থাৎ এটা তো অক্সিজেন রিমুভ করে না, এটা মূলত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করে অক্সিজেনটাকে অন্য ফরম্যাটে নিয়ে যায়। তো যেটা যেই ফরম্যাটে নিয়ে যায় ওইটার বয়লারের জন্য ক্ষতি করে না। তো সেই ক্ষেত্রে হাইড্রোজেন যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার বয়লারের অক্সিজেন রিমুভ করা সম্ভব। এরপরে ফসফেট ব্যবহার করে আপনার বয়লারের হার্ডনেস কন্ট্রোল করা সম্ভব। আর অ্যান্টিফোম এজেন্ট ব্যবহার করে আপনার বয়লারের টিডিএস কন্ট্রোল করা সম্ভব। বা আপনি যদি ওই স্কেল ইনহিবিটর ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার বয়লারের টিডিএসটা যতই থাকুক না কেন, বয়লারের মধ্যে স্কেল তৈরি হবে না। যখন আপনি ব্লো ডাউন করবেন তখন সেগুলা বের হয়ে যাবে। এখন এই যে ইয়াগুলা কেমিক্যালগুলা, এগুলা মূলত আপনি সরাসরি র কেমিক্যাল পাবেন না, এগুলা বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে। আপনি নেলকার কেমিক্যাল ব্যবহার করেন বা এসিএস এর কেমিক্যাল ব্যবহার করেন বা যে দেশেরই কেমিক্যাল ব্যবহার করেন, আপনি ইয়া আছে থার্মেক্সের কেমিক্যাল আছে, আপনি যেই দেশেরই কেমিক্যাল ব্যবহার করেন, যেই কোম্পানিরই কেমিক্যাল ব্যবহার করেন, এগুলো একেবারে র পাবেন না। কস্টিক সোডাটা র পাতে পারেন, তবে বাদ বাকিগুলা সরাসরি র কেমিক্যালটা পাবেন না, আপনাকে বিভিন্ন ফরম্যাটে নিয়ে এসে সেগুলো ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি র কেমিক্যালটা ব্যবহার করেন, তাহলে তো তার লাভ হবে না, তারও তো ইনকামের একটা ব্যাপার আছে। একজন হাইড্রোজেন বেচে, তার কাছেও যদি 100 টাকা হয়, আর একজনের কাছেও যদি 100 টাকা হয়, তাহলে তাদের লাভের একটা ব্যাপার আছে। তো লাভ তো তাদেরকে করতে হবে, সেজন্য বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন নামে তারা বিক্রি করবে, বিভিন্ন কোডে, সেগুলো আপনাদেরকে কিনতে হবে। যখন আপনারা ওই লেভেলে যাবেন তখন বুঝতে পারবেন মূলত। এরপরে আসি, আমাদের আরও একটা সিস্টেম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই ধরনের ডিএয়ারেটর ট্যাঙ্ক ব্যবহার করা হয়। ডিএয়ারেটর ট্যাঙ্ক ব্যবহার করার কথা কেন বলতেছি, বা এটা ডিএয়ারেটর কেন, এখানে মূলত ডিএরেশন করা হয়। তো অ্যারেশনটা কিভাবে করা হয়, এ আমাদের যে পানিগুলো আছে, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে পানি যখন আমি কোনো একটা উৎস থেকে নিয়ে আসব, সেই উৎস থেকে নিয়ে আসার সময় বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে সেই পানির মধ্যে অক্সিজেনটা ঢুকে যাবে। তো যখন এই অক্সিজেনটা পানির মধ্যে ঢুকে গেল বা এটা দ্রবীভূত হয়ে গেল, তখন এই অক্সিজেনগুলোকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য মূলত আমরা যেই ট্যাঙ্ক ব্যবহার করি সেটাকে ডিএয়ারেটর ট্যাঙ্ক বলা হয়, যেহেতু অক্সিজেন রিমুভ করা হয়। এবং এখানে আরও বেশ কিছু ব্যবহার করে, কেমিক্যাল ব্যবহার করে ওই টিডিএস পিএস এগুলোকেও নিয়ন্ত্রণ করা যায়। একটা ট্যাঙ্কের মধ্যেই বিভিন্ন রকম কাজ করা যায়। আর আপনারা হয়তোবা এই ধরনের ট্যাঙ্ক অনেকেই দেখেন নাই, আপনারা দেখেছেন ফিড ট্যাঙ্ক। ফিড ট্যাঙ্কেও মূলত ডিআইডর ট্যাঙ্ক বলা হয়, কিন্তু ডিআইডর ট্যাঙ্ক মানে ডিআইডর ট্যাঙ্ক যেটাতে অ্যারেশন ঘটানো হয়। আর ফিড ট্যাঙ্ক হচ্ছে নর্মাল ট্যাঙ্ক যেগুলা, অর্থাৎ আপনি একটা চারকোনাসের ট্যাঙ্ক বানিয়ে ফেলেছেন, সেটার মধ্যে পানি রাখেন, সেটাকে বলা হবে ফিড ট্যাঙ্ক। সেটা গোলাকার হোক, চারকোনাসে হোক, যেটাই হোক, সেটাতে ডিআরেশন করা হয় না, তাহলে ওটা ফিড ট্যাঙ্ক। আর যদি ডিআরেশন করা হয়,
সেই ক্ষেত্রে সেই ট্যাঙ্ককে বলা হবে ডিএয়ারেটর ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে যেই কাজটা করা হয় সেটা হচ্ছে, যদি পানির মধ্যে অক্সিজেন থাকে তাহলে সেই অক্সিজেনগুলোকে রিমুভ করার জন্য এই যে একটা লাইন আছে, সাপোজ আমি যদি সহজভাবে বোঝাই, তাহলে এই লাইনটা দিয়ে আমার পানি এর ভিতরে ঢুকবে, ঠিক আছে? এর ভিতরে পানি ঢুকলো, এর মধ্যে বিভিন্ন রকম নজেল থাকে, ছোট 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 নজেল থাকে। আমরা যেমন ইয়ার বয়লারের নজেল দেখেছিলাম, তেল স্প্রে করার জন্য নজেল দেখেছিলাম, ওই রকম নজেল এর ভিতরে থাকে। তো যখন নজেলগুলো থাকতেছে আর এর মধ্যে স্টিম প্রবেশ করানো হয়, সেটা লাইভ স্টিম হতে পারে, ফ্লাশ স্টিম হতে পারে। লাইভ স্টিমটা হচ্ছে বয়লার থেকে যে স্টিমটা উৎপাদন হচ্ছে সরাসরি ওই স্টিমটা এর ভিতরে ঢুকিয়ে দেওয়াটাকে হচ্ছে লাইভ স্টিম বলা হয়। আর ফ্লাশ স্টিমটা হচ্ছে যখন আমাদের বয়লারের যে স্টিম টাপগুলো আছে, তারপরে আমাদের বয়লারের স্টিমগুলো যেই মেশিনে ব্যবহার করা হচ্ছে ওইখান থেকে যে স্টিমগুলো আসতেছে, অর্থাৎ কনডেন্স ওয়াটারের সাথে যে স্টিমগুলো আসতেছে, ওই স্টিমগুলোকে বলা হয় ফ্লাশ স্টিম। এছাড়াও ব্লো ডাউন যেটা করা হয়, ওই ব্লো ডাউনের স্টিম ইয়াগুলাকে, পানিগুলাকেও একটা ফ্লাশ ভেসেলের মধ্যে রাখা হয়। ওই ভেসেলের মধ্যে যে স্টিমটা উৎপাদন হয় বা যেই স্টিমটা ওইখান থেকে উঠে আসে, সেই স্টিমগুলোকেও ফ্লাশ স্টিম বলা হয়। তো এই স্টিমগুলো নিয়ে এসেও এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তো যখন এর ভিতরে স্টিম ঢুকিয়ে দিচ্ছে তখন স্টিমের একটা তাপমাত্রা আছে, ওই স্টিমের কারণে আমার এর ভিতরে যে পানিগুলা স্প্রে আকারে পড়তেছে, সেই স্প্রে আকারে পড়তে থাকা পানিগুলার মধ্যে যে অক্সিজেনগুলা থাকবে, হিটের কারণে সেগুলা ওপর দিয়ে বের হয়ে চলে আসবে। বের হয়ে চলে এসে এগুলা যেহেতু বাইরে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার এই ইয়ার মধ্যে, ট্যাঙ্কের মধ্যে অক্সিজেনের লেভেলটা খুবই কম হয়ে যাচ্ছে। এরপরেও এর মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয়, যেই কেমিক্যালগুলা, ওই যে হাইড্রোজেনের কথা বললাম, হাইড্রোজেন যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই কেমিক্যালগুলা এর ভিতরে থাকা অক্সিজেনগুলোর সাথে বিক্রিয়া করবে। যে যখন বিক্রিয়া করবে তখন ওই অক্সিজেনগুলোকে অন্য ফরম্যাটে নিয়ে চলে যাবে, তখন ওই ফরম্যাটগুলা আর বয়লারের জন্য ক্ষতিকর হবে না। তখন মূলত এই পানিগুলা তো হয়ে যাবে, রেডি হয়ে যাবে, এই পানিগুলা বয়লারে ব্যবহার করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের ডিহাইড্রেটর থাকার পরেও কিছু পরিমাণ অক্সিজেন থেকে যেতে পারে। তো সেই অক্সিজেনগুলোকে মূলত রিমুভ করার জন্য বয়লারের মধ্যেও কেমিক্যাল ব্যবহার করা হয়। সেগুলা বয়লারের ভিতরে যখন ব্যবহার করা হয় তখন বয়লারের ভিতর থেকে ওই জায়গায় জায়গায় যেই সব জায়গাতে অক্সিজেনগুলো আছে সেগুলোকে ধরে ধরে অন্য ফরম্যাটে চেঞ্জ করে ফেলে, তখন আমাদের বয়লারগুলো সুরক্ষিত হয়। আর যদি আপনি এই ধরনের ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে আপনার বয়লারের মধ্যে কি হবে, বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে যে তৈরি হবে, স্কেল তৈরি হবে, বিভিন্ন জায়গায় ফাটল ধরবে, বিভিন্ন সমস্যা তৈরি হবে। এখানে এই ছবি দেখে আবার আপনারা বললেন না যে এই ছবির যে ডিহাইড্রেট ট্যাঙ্ক এটারই তো মরিচা পড়া, তো সেই ক্ষেত্রে এটা আবার ভিতরে অক্সিজেন কিভাবে রিমুভ করবে? মূলত বাইরের অবস্থান থেকে সবকিছু বিবেচনা করা উচিত না। এটা বাহিরের অংশের মরিচা তৈরি করেছে কিন্তু ভিতরের অংশে মরিচা তৈরি করে না। আচ্ছা, এতক্ষণ ধরে বেশ কিছু কথা বললাম যে বয়লারের ভিতরেও ট্রিটমেন্ট করতে হবে, বয়লারের ভিতরেও ট্রিটমেন্ট করতে হবে। তো যখন আপনার বয়লারের ভিতরে মরিচা পড়ে যাবে, যখন আপনার বয়লারের ভিতরে স্কেল তৈরি হয়ে যাবে, যখন আপনার বয়লারের ভিতরে স্লাজের পরিমাণ বেড়ে যাবে, তখন সেইগুলাকে আপনার ট্রিটমেন্ট করতে হবে। এটা অবশ্যই করতে হবে, সেটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনাকে বয়লারটা ট্রিটমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে বয়লারের পানিগুলা ট্রিটমেন্টের করার জন্য আমরা এতক্ষণ ধরে শুনলাম যে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করতে পারি, যেমন ফসফেট বা হাইড্রোজেন, এগুলো ব্যবহার করে পানিটাকে ট্রিটমেন্ট করতেছি। কিন্তু আমাদের বয়লারের ভিতরে যে জায়গাগুলাতে ময়লাগুলা তৈরি হচ্ছে, এইগুলাকে তো বের করতে হবে। না হলে তো আমি যতই কেমিক্যাল দিই, ময়লা জায়গাতে যদি আপনি ধরেন আপনি একটা এমন জায়গায় আছেন যে জায়গাতে দুর্গন্ধের একটা স্তূপ আছে, আপনি এখানে যতই আপনার শরীরে বডি স্প্রে ব্যবহার করেন, আপনার তো বডি স্প্রে ব্যবহার করে কাজ হবে না, আগে ওই ময়লাটাকে সরিয়ে ফেলতে হবে অথবা আপনাকে ওই জায়গা থেকে সরে যেতে হবে। তবে আপনি বডি স্প্রে ব্যবহার করলে ওইটার ঘ্রাণটা আপনি পাবেন বা এটা থেকে সুফল পাবেন। নয়তো আপনি যদি ময়লার স্তূপের মধ্যে গিয়ে ভাবেন যে আমি বডি স্প্রে ব্যবহার করবো, তাহলে তো কাজ হবে না। তো একইভাবে বয়লারের ভিতরে যদি ময়লা থাকে বা বয়লারের ভিতরে যদি কোনো ধরনের স্কেল স্লাজ এগুলা থেকেই যায়, তারপরে যদি আপনি কেমিক্যাল দিতে থাকেন এবং এগুলা যদি ট্রিটমেন্ট করে বাইরে বের না করেন, তাহলে তো আপনার বয়লারের স্বাস্থ্যটা ভালো হবে না। যার ফলে আপনার এর মধ্যে কিছু কেমিক্যাল দিয়ে রাখতে হবে।
যেমন আমরা বয়লারে যখন বয়লারগুলো ব্যবহার করি, সেই বয়লারগুলোতে কি পরিমাণ পানি আছে সেটা আগে নির্ধারণ করি। তো সেটা নির্ধারণ করার পরে ওই বয়লারে আমি যে কেমিক্যালটা ব্যবহার করব, সেটা কত ppm ব্যবহার করলে আমার এই পানিটাকে সঠিক রাখতে পারবে বা নির্দিষ্ট রেঞ্জে রাখতে পারবে, সেটাকে আগে ক্যালকুলেশন করে নিই। ধরেন আপনাকে যেই কেমিক্যাল অর্গানাইজেশন বা কেমিক্যাল কোম্পানি কেমিক্যাল দিচ্ছে, তারা আসবে আপনার ফ্যাক্টরিতে, আসার পরে তারা আপনার পানির স্যাম্পলটা নেবে। নেওয়ার পরে আপনার পানিতে টিডিএস কতটুকু আছে, সালফেট কতটুকু আছে, সিলিকা কতটুকু আছে, এই সব বিষয়গুলো তারা অ্যানালাইসিস করবে। করার পরে তারা বলবে যে আমি আপনার এই বয়লারটাকে করব, কেমিক্যাল দিব আমার কোম্পানির, এই ক্ষেত্রে আমি 4 ppm 3 ppm এই কেমিক্যাল ব্যবহার করব। করার ফলে আপনার বয়লারটা সুস্থ থাকবে বা বয়লারের ভিতরে এরকম সমস্যা হবে না। এই ক্ষেত্রে আমার বয়লারের যে কেমিক্যালগুলো আছে, দুইটা তিনটার নাম বলতে পারে, যে পিএস কন্ট্রোলার এটা, তারপর টিডিএস কন্ট্রোলার এটা, ইএনটি স্কেলেন্ট এটা, তারপরে অক্সিজেন রিমুভার এইটা, এরকম 3-4টা কেমিক্যালের আপনাকে অফার দেবে, যে আমার এই কেমিক্যালটা 3 ppm লাগবে, এই কেমিক্যালটা 2 ppm লাগবে, এই কেমিক্যালটা 5 ppm লাগবে, এরকম আপনাকে অফার করবে। অফার করার পরে আপনি দেখলেন যে একটা কোম্পানি বলতেছে তার কেমিক্যালটা 4 ppm লাগবে, আর একটা কোম্পানিও বলতেছে তার কেমিক্যালটা 4 ppm লাগবে। তো কেমিক্যালের পরিমাণটা তো সেম লাগতেছে। এখন আসি, একটা কোম্পানির কেমিক্যালের দাম হচ্ছে যে 400 টাকা কেজি, আরেকটা কোম্পানির কেমিক্যালের দাম হচ্ছে 300 টাকা কেজি। তাহলে কোম্পানিগুলা, অর্থাৎ যারা মূলত এগুলাকে ডিল করে, তারা বলবে যে ঠিক আছে, যে দাম কম বলছে অথচ তার কেমিক্যালটা সেম পরিমাণে লাগবে, সেই ক্ষেত্রে আমরা এই কেমিক্যালটা বাছাই করব। তখন ওই কেমিক্যালটা মূলত অ্যাপ্রুভাল পাবে ক্রয় করার জন্য। তো তারা এসে কি করবে, আপনার বয়লারের মধ্যে আগে এই যতটুকু পরিমাণ পানির লেভেল আছে, এই পানির লেভেল অনুযায়ী ধরেন আপনার বয়লারে 1 টন পানি ব্যবহার করা হয়। তো ওই অনুযায়ী আপনার বয়লারে কতটুকু কেমিক্যাল লাগবে, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 50 কেজি, যতটুকু লাগে ওই পরিমাণ কেমিক্যাল আপনাকে এর ভিতরে দিয়ে দিবে। দেওয়ার পরে তারপরে আপনাকে প্রত্যেক দিন ডোজিং করতে বলবে, যে আপনি প্রত্যেক দিন 1 কেজি কেমিক্যাল এই বয়লারের ভিতরে ডোজিং করবেন, অথবা হাফ কেজি কেমিক্যাল এই বয়লারের ভিতরে ডোজিং করবেন। তাহলে কি হচ্ছে, আপনার এই পানির মধ্যে যে কেমিক্যালগুলো দিয়ে দিছিল, ওই কেমিক্যালগুলো সবসময় থেকে যাচ্ছে, অর্থাৎ 5 কেজি বা 10 কেজি কেমিক্যাল বয়লারের ভিতরে কন্টিনিউয়াসলি থাকতেছে। আর যেই কেমিক্যালের পরিমাণটুকু কমে যাচ্ছে, সেটার করার জন্য, মেকআপ করার জন্য আপনি প্রত্যেক দিন ডোজিং করতেছেন, 1 কেজি হোক, হাফ কেজি হোক, 3 কেজি হোক। তাহলে এই যে কেমিক্যালগুলো আপনি এর ভিতরে ডোজিং করতেছেন, তাহলে এটা মেকআপ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার ব্রয়লারের স্বাস্থ্যটা ভালো থাকবে, ব্রয়লারের মধ্যে স্কেলের পরিমাণ কম পড়বে না, ব্রয়লারের মধ্যে স্লাজের পরিমাণ কম হবে, এবং ব্রয়লার যখন আপনি ব্লো ডাউন করে দিবেন, তখন আপনার অবশ্যই ব্লো ডাউনের মাধ্যমে সেগুলো বের হয়ে যাবে। এখানে একটা ব্লো ডাউন করার অপশন দেখানো হয়েছে। আমরা ক্লাসে ব্লো ডাউন ভালভ সম্বন্ধে জেনেছিলাম, যে ব্লো ডাউন ভালভ কেন ব্যবহার করা হয়। এরকম একটা বয়লারের মধ্যে যখন স্লাজগুলা তৈরি হবে, যখন কাদার পরিমাণটা বেড়ে যাবে, যখন টিডিএস এর পরিমাণটা বৃদ্ধি পাবে, তখন আপনাকে যেটা করতে হবে, এরকম একটা ভালভ খুলে দিতে হবে। তো এই ভালভটা মূলত বয়লারের একেবারে নিচের অংশে লাগানো থাকে, যার ফলে আপনি যখন এই ভালভটা খুলে দিবেন, তখন নিচের অংশে থেকে পানিগুলা এবং পানির সাথে মিশ্রিত ওই যেই ইয়াগুলো আছে, স্লাজ আছে, কঠিন পদার্থ আছে বা ভারী পদার্থ আছে, সেগুলা বের হয়ে যাবে। যখন এগুলা বের হয়ে যাবে, তখন আপনার বয়লারের ভিতরে টিডিএস এর লেভেলটা আবারও নির্দিষ্ট লেভেলে চলে আসবে। এই ক্ষেত্রে আমরা কি জানি, যে ভারী পদার্থগুলা বয়লারের নিচের অংশে থাকে। আপনি বলতে পারেন যে বয়লারের উপরের অংশতে থাকতে পারে, বা পানিগুলো তো এক জায়গা থেকেও চলে আসতে পারে। এরকম মূলত হয় না, যে জায়গাতে ব্লো ডাউন করা হয় ওই অংশের আশেপাশে থাকা ভারী পদার্থগুলা এই দিয়ে বের হয়ে যায়, সেই ক্ষেত্রে স্লাজের পরিমাণটা কমে যায়। এই জায়গায় আপনাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। এখানে তো একটা বললামই, যে এরকম প্রশ্ন করতে পারে যে পানিকে কতভাবে ট্রিটমেন্ট করা হয়, বা পানির ট্রিটমেন্টের মেথডগুলো বলেন, বয়লারের ভিতরে এবং বাইরেও ট্রিটমেন্ট করা হয়, এগুলো মূলত বলতে হবে। এরপরে ডাব্লিউটিপি নিয়ে আপনাকে প্রশ্ন করবে, যে ডাব্লিউটিপি কি, ডাব্লিউটিপি কেন ব্যবহার করা হয়, ডাব্লিউটিপি না থাকলে সমস্যা কি, ডাব্লিউটিপির মধ্যে কি কি থাকে। এই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে ডাব্লিউটিপিতে সাধারণত 3টা ভেসেল থাকে। একটা হচ্ছে স্যান্ড ভেসেল, আরেকটা হচ্ছে হচ্ছে যে কি বলে এটা, রিসিভার থাকে একটা,
একটা স্যান্ড ভেসেলের মধ্যে মূলত পাথর, নুড়ি পাথর থাকতে পারে, বালির মোটা মোটা বালি থাকতে পারে, এগুলা থাকতে পারে। আরেকটা থাকতে পারে কার্বন ফিল্টার বা কার্বন ভেসেল, সেটার মধ্যে মূলত কাঠ কয়লা পুড়িয়ে যে কয়লাগুলা বানানো হয়, ওই রকম কয়লা থাকে, কয়লা দিয়েও ফিল্টারেশন করা হয়। এছাড়াও রেজিন ফিল্টার থাকতে পারে এবং ম্যাঙ্গানিজ ফিল্টার থাকতে পারে, ওইগুলো দিয়েও পানিকে ট্রিটমেন্ট করে ফেলা হয়। তো একটা ডাব্লিউটিপিতে তিনটা ফিল্টার থাকে মূলত। একটাতে থাকে সরাসরি থিতানো পদ্ধতি ব্যবহার করার জন্য বালি বা ওই রকম পদার্থ থাকতে পারে, আর একটাতে রেজিন ফিল্টার থাকতে পারে, আর একটাতে বাইকার্বনেট থাকতে পারে বা কার্বন ফিল্টার থাকতে পারে বা ম্যাঙ্গানিজ ফিল্টার থাকতে পারে। এরকম তিনটা ফিল্টার বা তিনটা ভেসেল থাকতে পারে। এরপরে আপনাকে বলতে পারে যে যখন আমি ডাব্লিউটিপি ব্যবহার করব, ডাব্লিউটিপির আউটপুটে কি ধরনের কন্টেন্ট থাকা লাগবে বা পানির প্যারামিটারগুলো কেমন থাকবে। এইগুলাতে মূলত পানির প্যারামিটার যেটা থাকে সেটা হচ্ছে আপনার পানির পিএইচ থাকবে 7 থেকে 9-এর মধ্যে, এরকম রাখা হবে। বাংলাদেশ বয়লার অধিদপ্তরের যে ইয়েটা আছে, আচ্ছা গতকালকে একজন বলছিলেন, ওইটা আমার দেওয়ার কথা খেয়াল ছিল না, আমি আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যেটা নিয়ম করে দিছে যে 7 থেকে 9-এর মধ্যে রাখতে হবে, ওই অনুযায়ী আমাদের এখানে আউটপুটে পিএইচ এর মান 7 থেকে 9-এর মতন থাকে। আর হার্ডনেস এখানে রাখতে হয় 0। যখন আপনি এই পানির টেস্ট করবেন, টেস্ট করার পরে হার্ডনেসের মান যদি 5 হয়ে যায় বা 5 ওভার হয়ে যায়, তাৎক্ষণিকভাবে আপনার এই ডাব্লিউটিপিটাকে আবারও আপনার ব্যাকওয়াশ করতে হবে। ব্যাকওয়াশ অর্থাৎ যে দিক দিয়ে পানি ঢুকতেছে তার উল্টা দিক দিয়ে পানির ফোর্স দিতে হবে, তখন এইগুলা মূলত পরিষ্কার হয়ে যাবে। আর ব্যাকওয়াশের সময় রেজিন ফিল্টার যদি থাকে, সেই রেজিন ফিল্টারকে রিজেনারেট করার জন্য বা তাকে আবারও স্বাস্থ্যসম্মত করার জন্য বা তার কার্যক্ষমতা ফিরিয়ে আনার জন্য লবণ দিয়ে সেটাকে ধুয়ে ফেলা হয়। লবণ দিয়ে যখন ধুয়ে ফেলা হয়, ওইটা আবারও আগের মতন উদ্যম নিয়ে কাজ করতে পারে বা ময়লাগুলোকে ধরতে পারে। এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে পারে যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। আপনাকে বলা হতে পারে যে ডাব্লিউটিপির পরিবর্তে আর কি কি ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র তো ডাব্লিউটিপি দিয়েই ট্রিটমেন্ট করা হয় না, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আরও প্ল্যান্ট দিয়েও বা আরও অথবা রিভার্স অসমোসিস প্ল্যান্ট দিয়েও পানিকে ট্রিটমেন্ট করা হয়, এবং আরও কিছু বিষয় ব্যবহার করা যেতে পারে বা আরও কিছু সিস্টেম, যেমন কেমিক্যাল ডোজিং করার জন্য ডোজিং পাম্প ব্যবহার করা যেতে পারে। এছাড়া ডিয়ারেটর ট্যাঙ্ক এবং বয়লারের ভিতরে পানি যখন বেশি হয়ে যাবে, পানির কন্টেন্টগুলো অর্থাৎ টিডিএস এর পরিমাণ বেশি হয়ে যাবে, তখন আমরা ব্লোরন করেও এই প্রসেসটা ফলো করে, মানে যতগুলা প্রসেসের কথা বললাম প্রত্যেকটা ফলো করে আমরা বয়লারের পানিকে ট্রিটমেন্ট করতে পারি। এরপরে আপনাকে বলতে পারে যে ডোজিং কেমিক্যাল কিভাবে ব্যবহার করতে হয়। ডোজিং কেমিক্যাল মূলত আমার যে বয়লারে যতটুকু পিএইচ আছে, টিডিএস আছে, সেটার উপর নির্ভর করে একটা ক্যালকুলেশন করতে হয় যে আমার বয়লারে এখন কতটুকু পিএইচ আছে, কতটুকু টিডিএস আছে। এটার উপর নির্ভর করে আমি কতটুকু কেমিক্যাল দিলে মূলত আমার বয়লারের এটা নির্দিষ্ট লেভেলে চলে আসবে, সেটা আপনার বয়লার অনুযায়ী, বয়লারে পানি কতটুকু আছে সেটার উপর নির্ভর করে আপনার কেমিক্যাল কত পিপিএম দিতে হবে, সেটার উপর নির্ভর করে আপনাকে করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এটা আপনার কেমিক্যাল কোম্পানি যেটা বলছে আপনাকে যে এত পিপিএম কেমিক্যাল ব্যবহার করলে আমার বয়লারে এত পিপিএম হচ্ছে যে কমাবে, সেটার উপর নির্ভর করে ক্যালকুলেশন করতে হবে। এরপরে আসি, এই প্যারামিটারগুলোর কথা তো অবশ্যই জিজ্ঞাসা করবে আপনারা যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চান। আর এই ডিআইডটিন ট্যাঙ্ক নিয়ে আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে ডিআইডট ট্যাঙ্ক কি, ডিআইডট ট্যাঙ্ক এটাকে কেন বলা হয়, ডিও কি। ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেন, অর্থাৎ এই যে দ্রবীভূত অক্সিজেন এগুলা যে থাকে, এগুলাকে রিমুভ করার জন্য এই ডিআইডট ট্যাঙ্ক ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনাকে বলা হতে পারে যে ডিআইডট ট্যাঙ্কের যে পানিটা থাকে অক্সিজেন রিমুভ করার পরবর্তীতে, সেইটার অক্সিজেন কতটুকু থাকতে পারে, আপনাকে বলতে হবে সেই ক্ষেত্রে 0 থাকতে হবে। অবশ্যই বয়লারের মধ্যে 0 অক্সিজেন বিশিষ্ট পানি ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে বয়লারের মধ্যে গিয়ে এগুলা কোরোশন তৈরি করা বা মরিচা তৈরি করার মতন ঝামেলাগুলা করতে পারবে না। সময় কতটুকু আছে? আচ্ছা, সময় তো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি অন করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? স্যার বয়লারের টিডিএস কত থেকে কতটুকু রাখলে ভালো হয়, এটা তো জানি না স্যার।
আচ্ছা, টিডিএস এর পরিমাণ রাখতে হবে 1500 থেকে 3500-র মধ্যে। এটা আপনার ব্রয়লারের উপর নির্ভর করবে যে আপনি কি ধরনের ব্রয়লার ব্যবহার করতেছেন। যদি আপনি হাই প্রেশার ব্রয়লার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ব্রয়লারের টিডিএস এর পরিমাণ 200-300 রাখা হতে পারে। আবার যদি আপনি মিডিয়াম প্রেশারের ব্রয়লার ব্যবহার করেন সেই ক্ষেত্রে 800, 900, 1100 এরকম টিডিএস রাখা হতে পারে। এটা নির্ভর করতেছে আপনার ব্রয়লারের হচ্ছে যে সিওসির উপরে, অর্থাৎ আপনার ব্রয়লারের ফিড ওয়াটারের টিডিএস কতটুকু আছে সেটার উপর ক্যালকুলেশন করে একটা মান বের করা হয়, সেটার উপর নির্ভর করবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে সকল ব্রয়লারগুলো আছে 5 কেজি 10 কেজি প্রেশার এবং লো প্রেশারের ব্রয়লারগুলোর ক্ষেত্রে 1500 থেকে 3500 এর মধ্যে রাখা হয়। 3500 ওভার হইতে দেওয়া যায় না। যদি আপনি এর মধ্যে রাখেন 1500, 1600, 1800 এর মধ্যে রাখেন তাহলে আপনার ব্রয়লারটা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। 1500 নিচে নামলে কি কোনো সমস্যা হবে? না, 1500-র নিচে নামলে সমস্যা হবে না। 3500 উপরে গেলে তো স্কেল নেওয়া হবে না? হ্যাঁ, স্কেল তৈরি হবে। আহ, আর গতকালকের ক্লাসের ভিডিওটা তো পাই নাই আমরা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, আপলোড হয়ে গেলে দিয়ে দিচ্ছি। ওকে। ঠিক আছে, স্যার যে অ্যাসাইনমেন্ট দিতে বলছিলেন একটু 9টা 3 হয়েছে আমি সাবমিট করতে সমস্যা হবে না? না সমস্যা নেই। মূলত আপনাদের তো শেখানোর জন্য দিচ্ছি বিষয়গুলো, তাই না? জি এখন স্যার, না আপনাকে এটা তো ভালো স্যার। এগুলো একটু এটা অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, অবশ্যই। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।